নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 8ম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প হনিমুন রহস্য। ইলিয়ট রোডে কর্নেল নীলাদ্রি সরকারের 3 তলার অ্যাপার্টমেন্টে রবিবারের আড্ডাটা এদিন বেশ জমে উঠেছিল। আড্ডার যা নিয়ম, বাজার দর থেকে রাজনীতির হালচাল, তারপর দুর্নীতি, স্বজন পোষণ থেকে বাঁক নিয়ে প্রমোটার চক্র এবং সেই সূত্রে কলকাতার বনেদি বাড়ি, তারপর সেই সব বাড়ি থেকে ভূত প্রেত, অতৃপ্ত আত্মার রোমহর্ষক বৃত্তান্ত এসে গেল। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে থেকে একটি দুটি সরস মন্তব্য ছুঁড়ে অবশ্য ব্যাঘাত ঘটাচ্ছিলেন। তুমুল হাস্যরল উঠে গা ছমছম করা ভুতুরে আবহাওয়া নষ্ট করে ফেলছিল। আমার ধারণা এর ফলেই গল্পের গতি ঘুরে গিয়েছিল রহস্যের দিকে। জীবনে কে কি রহস্যময় ঘটনা ঘটতে দেখেছেন সেই প্রসঙ্গ এসে গেল। বলা নিষ্প্রয়োজন, সুখ্যাত প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই, প্রত্যেকের বলা রহস্যজনক ঘটনার জট ছাড়াতে বক্তাকে জেরা করছিলেন। এতে কিন্তু আড্ডা আরো জমাট হয়ে উঠেছিল। ইতিমধ্যে ষষ্ঠীচরণ আর 1 কাপ কফি দিয়ে গেল। লক্ষ্য করেছিলাম এতক্ষণ চুপচাপ বসে চোখ বন্ধ করে সিগারেট টানছিলেন এক সময়ের প্রখ্যাত চিত্রকর বসন্ত কুমার রায়। বয়স 70-এর অধারে, শীর্ণ শরীর, মাথায় সাদা একরাশ চুল, কোটরগত চোখ, কিন্তু চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণ দীপ্তি আছে, কেমন যেন জান্তব আর রহস্যময়। আমার সঙ্গে ওর যৎকিঞ্চিত পরিচয় কর্নেলের এই অ্যাপার্টমেন্টেই মাস 2 আগে। কর্নেলের সঙ্গে ওর কোন সূত্রে পরিচয় কর্নেল তা খুলে বলেননি, তবে দেশের বিখ্যাত মানুষজন যারা, তাদের কার সঙ্গেই বা কর্নেলের পরিচয় নেই, তাই ওটা নিয়ে উচ্চবাচ্য করিনি। এখন জমজমাট আড্ডায় ওই ভদ্রলোকই নীরব। এটা অন্য কারো চোখে পড়েনি, কারণ প্রত্যেকেই নিজের কথা নিয়ে ব্যস্ত। ষষ্ঠী কফি দিয়ে গেলেও উনি চোখ বুজে আসেন দেখে বললুম, মিস্টার রায়, কফি নিন। বসন্তবাবু চোখ খুললেন। সেই বন্য দীপ্তিটা যেন আরো তীব্র মনে হলো আমার। উনি একটু নিঃশব্দ হাসি হেসে কফির পেয়ালা তুলে নিয়ে বললেন, রহস্য, আনসলভড মিস্ট্রি। হ্যাঁ, ঠিক তাই। পুলিশ অফিসার বরেন ভদ্র সহাস্যে বললেন, আছে নাকি মিস্টার রায়ের ঝুলিতে? ঝুলি খুলুন তাহলে। ব্রিগেডিয়ার ইকবাল সিংহ ভাঙা গলায় বললেন, দেরি করবেন না প্লিজ, ওয়েদার ঠান্ডা হয়ে গেল। প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই সম্ভবত জেরার জন্য তৈরি হয়ে বলে উঠলেন, কইরা গেলেন স্যার, হোয়াট ইজ দ্যাট আনসলভড মিস্ট্রি? বসন্তবাবু কফিতে চুমুক দিলেন, তারপর জ্বলন্ত সিগারেটটা অ্যাস্ট্রেতে ঘষে আসতে বললেন, আমার এই রহস্য আপনাদের মতো সাংঘাতিক নয়, রোমহর্ষক নয়, না সাদামাটা, তবু হ্যাঁ, এটা রহস্য, আমার জীবনের একটা রহস্য। এর জট বহু বছর ধরে চেষ্টা করেও খুলতে পারিনি, হাল ছেড়ে দিয়েছি শেষে। তো আপনারা যখন জানতে চাইছেন তখন বলছি। উত্তেজিত প্রাইভেট ডিটেকটিভ বললেন, কন শুনি, আপনার সাদা মাঠা রহস্য হেভি হইতেও পারে। বসন্তবাবু আমার দিকে তাকিয়ে বললেন, এখানে একজন যুবক আছে, বাকি সবাই প্রৌঢ় এবং বৃদ্ধ, আমার একটু সংকোচ হচ্ছে। পাড়ার ডাক্তার তারক চক্রবর্তী দ্রুত বললেন, তাতে কি, জয়ন্তবাবু একালের ইয়ং ম্যান। কর্নেল হাসলেন,
জয়ন্ত আমার সংসর্গে ক্রমে নিরাসক্ত বৃদ্ধ হয়ে যাচ্ছে। আপনি বলুন। বসন্তবাবু মিনিট দুয়েক চুপচাপ কফিতে চুমুক দিতে থাকলেন। ঘরে ততক্ষণে রুদ্ধশ্বাস প্রতীক্ষার উত্তেজনা অনুভব করছিল। আসলে ভদ্রলোক এমনিতেই স্বল্পভাষী এবং আজকের আড্ডায় সারাক্ষণ নীরব থেকেছেন। তাই যেন একটা অস্বস্তিকর আবহাওয়া ঘনিয়ে উঠেছিল। তা উনি সাদামাঠা রহস্য বা যাই বলুন, তাছাড়া নিজেই তিনি বহু বছর এই রহস্যের জট ছাড়াতে পারেননি। কাজেই প্রত্যেকের আগ্রহ তীব্র হয়ে ওঠা স্বাভাবিক ছিল। এবার একটা সিগারেট ধরিয়ে বসন্তবাবু বললেন, সে আমার যৌবনের কথা খুলেই বলছি। আমি মশাই বরাবর উড়নচণ্ডী স্বভাবের মানুষ ছিল। পান দোষ ছিল। ঘরে থিতু হয়ে বসার ইচ্ছে ছিল না। কাজ বলতে একটাই ধ্যান জ্ঞান, সেটা ছবি আঁকা। তো এদিক সেদিক ঢু মারতে মারতে শেষাবধি একটা উপযুক্ত চাকরি পেয়ে গেলুম নামি বিজ্ঞাপন কোম্পানিতে। চন্দ্রানী মজুমদারের সঙ্গে সেখানেই আলাপ। আমি ছবি আঁকতুম, লেআউট করতুম, আর চন্দ্রানী তাতে লাক্সই কথা জুড়ে দিত। চমৎকার সব বিজ্ঞাপন বেরিয়ে আসতো দুজনের হাত দিয়ে। কথা না বাড়িয়ে বলি, চন্দ্রানীর সঙ্গে 1 মাসের মধ্যে আমার প্রেম শুরু হয়ে গেল। তার 1 মাস পরে বিয়ে। বিয়েতে চন্দ্রানীর একটাই শর্ত ছিল, আমাকে ড্রিঙ্ক ছাড়তে হবে, তবে হঠাৎ নয়, ক্রমে ক্রমে। কিন্তু না, এসবে কোনো রহস্য টহস্য নেই। বিয়ের পর আমরা যথারীতি হনিমুন যাওয়ার প্ল্যান করলুম। তখন চন্দ্রানী বলল, তার এক বন্ধুর বাবার একটা সুন্দর পাহাড়ি বাংলো আছে বিহারের কঙ্কপুরে। একবার সে তার বন্ধু কুন্তলার সঙ্গে ওখানে গিয়েছিল। সে নাকি মর্তে এক স্বর্গ। হ্যাঁ, স্বর্গই বলা চলে। বসতি শেষ প্রান্তে একটা টিলার গায়ে বাংলো। নামটাও সুন্দর, মুন ভিলা। সেই টিলার পুরোটার মালিক নাকি চন্দ্রানীর সেই বন্ধুর বাবা। টিলার দক্ষিণে পাহাড়ি নদী। আমার আক্ষেপ হচ্ছিল ছবি আঁকার সরঞ্জাম নিয়ে যায়নি, কিন্তু কি আর করা যাবে। ওই দুর্দান্ত বয়সে চন্দ্রানী নামে এক ডানাকাটা পরীকে বউ করতে পেরেছি। ছবি নয়, রক্ত মাংসের মানবী। তাই হনিমুনে গিয়ে আমার পানের মাত্রাটা একটু চড়ে গিয়েছিল। চন্দ্রানী বাধা দিচ্ছিল, তবে তার শর্তের সঙ্গে আমার শর্তের কথা শুনিয়ে দিচ্ছিল, অর্থাৎ ক্রমে ক্রমে কমাবো। অবশ্য জ্যোৎস্নার রাত এবং বসন্তকাল। প্রথম রাত্রে একটু বেসামাল হয়ে পড়েছিল, তা ঠিক। বসন্তবাবু হেলান দিয়ে চোখ বুজে শ্বাস ছাড়লেন জোরে। হালদার মশাই বলে উঠলেন, মিস্ট্রিটা কন প্লিজ। হ্যাঁ, মিস্ট্রি। বসন্তবাবু চোখ খুলে সোজা হয়ে বসলেন আবার। বাংলোর কেয়ারটেকার নাম রামধন। বুড়ো মানুষ, কিন্তু শক্ত সামর্থ্য মানুষ। তার বউ মারা গেছে। চন্দ্রানীর বয়সী একটি মেয়ে আছে, তার নাম সুশীলা। তার স্বামী নাকি চোর চোট্টা লোক, জেলে গেছে। তাই সুশীলা এসে বাবার কাছে আছে। আমাদের রান্নাবান্না সেই করে দেয়। বাবা মেয়ে দুজনে পরিবেশন করে। তো আমার মশাই আর্টিস্টের চোখ। সুশীলাকে বন্য সৌন্দর্যের প্রতীক মনে হয়। আমি ওর দিকে তাকিয়ে আছি দেখে চন্দ্রানী কৌতুক করে, অথবা মেয়েলি ঈর্ষা, বুঝি না। আমি বলি, এই মেয়েটি আমার নুড ছবির মডেল হতে পারত। চন্দ্রানী বলে, দেখো ওকে রাজি করাতে পারো নাকি। কৌতুক। এভাবেই 2 দিন কেটে গেল। 3য় দিন রাত্রে আমি চন্দ্রানীর বাধা সত্ত্বেও একটু বেশি ড্রিঙ্ক করে ফেললাম। তারপর কি হয়েছিল জানি না। একসময় ঘুম ভেঙে গেল। মাথা ভারী মনে হচ্ছিল, বুকের ভেতর অস্বস্তি। লক্ষ্য করলুম মশারি টাঙানো আছে, আমার গায়ে চাদর চাপানো, জানালাগুলো খোলা, বাইরে জ্যোৎস্না। ঘরের ভেতর তত আধার নেই। মাথা কাত করে দেখলুম চন্দ্রানী আমার দিকে পিঠ রেখে একটু তফাতে শুয়ে আছে। তার গায়েও চাদর, আর ভেসে এলো তার চুলের সুগন্ধ। হ্যাঁ, চন্দ্রানী কি একটা সুগন্ধ ব্যবহার করতো চুলে। বসন্তবাবু আবার চুপ করলেন। হালদার মশাই বলে উঠলেন, কন।
চন্দ্রানীর গায়ে হাত দেওয়ার সাহস পেলুম না, কারণ সারাক্ষণ মনে পড়ল সে আমাকে যাচ্ছে তাই অশালীন গালমন্দ করেছিল। করতেই পারে, আমারও তো বাড়াবাড়ি করা উচিত হয়নি। হনিমুনে এসে মাতাল স্বামীকে কোন মেয়ে সহ্য করতে পারে? শরীরের অস্বস্তির চাপে মশারি তুলে বের হয়ে দরজা খুললুম। তারপর বারান্দায় গেলুম। পাহাড়ি বসন্তকালের জ্যোৎস্না রাতে বেশ হিম, অথচ বাইরে অপার্থিব প্রাকৃতিক লাবণ্য। লনে নেমে গিয়ে কয়েক মিনিট খোলা আকাশের নিচে দাঁড়াতেই শরীরের ভেতরকার অস্বস্তিটা চলে গেল। তারপর হঠাৎ কানে এলো কারা লনের শেষ প্রান্তে চাপা স্বরে কথা বলছে। চমকে উঠেছিলাম। সুশীলা তার কোনো প্রেমিকের সঙ্গে কথা বলছে নিশ্চয়ই। পরে মনে হয়েছিল আসলে আমি কিছুটা ড্রাঙ্ক ছিল, নাহলে এসব ক্ষেত্রে কোনো ভদ্রলোক নাক গলাতে যায়? তো আমি পা টিপে টিপে ঝোপের আড়াল দিয়ে ওদের কাছাকাছি গিয়ে গুঁড়ি মেরে বসে পড়লুম। আর তারপরেই হতবাক হয়ে দেখলুম মেয়েটি সুশীলা নয়, আমার বউ চন্দ্রানী। প্রাইভেট ডিটেকটিভ বললেন, হ্যাঁ কন কি, মিসেসেরে তো বিছানায় দেখা গেছেন? বসন্তবাবু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, কিন্তু সেই মুহূর্তে আমার মাথা ঠিক ছিল। তখনই উঠে দাঁড়িয়েছিলাম। হয়তো মুখে কোনো শব্দও বেরিয়ে থাকবে। লনের কোনায় গাছের ছায়া থেকে দুটি মূর্তি নিমেষে উধাও হয়ে গেল। দৌড়ে গিয়ে সেখানে কাকেও দেখতে পেলাম না। চারপাশে কেউ কোথাও নেই। টলতে টলতে ঘরে গিয়ে সুইচ টিপে আলো জ্বেলে দিলুম। আশ্চর্য, মশারির ভেতর চন্দ্রানী তেমনি শুয়ে আছে। আমি দরজা বন্ধ করে আলো নিভিয়ে বিছানায় গিয়ে চন্দ্রানীর গায়ে হাত রাখলুম। চন্দ্রানী ঘুমিয়ে আছে। হাতের চাপ বেশি হলে চন্দ্রানী জেগে গিয়ে ঘুম জানানো গলায় বলল, আমাকে ছুঁয়ো না। আমি তখন ধাঁধায় পড়ে গেছি। তাহলে কি আমি নেশার ঘরে ভুল দেখে এসেছি? হ্যালুসিনেশন? বসন্তবাবু সিগারেটের শেষ টান দিয়ে ঘষে নিভিয়ে একটু হাসলেন। ডক্টর চক্রবর্তী বললেন, ইয়েস, হ্যালুসিনেশন। বহুদিন ড্রিঙ্ক করলে রাতের দিকে এমন একটা। প্রাইভেট ডিটেকটিভ তার কথায় বাধা দিয়ে বললেন, সকালে মিসেসের কিছু জিগাইলেন না? বসন্তবাবু আবার চোখ বুজে বললেন, না। কথাটা শুনে চন্দ্রানী আমার উপর খাপ্পা হয়ে তখনই চলে যেত বলে ভয় হয়েছিল। বুঝছি। তারপর পরের দিনটা আমরা অন্য দিনের মতোই কাটালুম। দেখলাম চন্দ্রানীর মেজাজ স্বাভাবিক হয়েছে। সন্ধ্যার পর চন্দ্রানী যথারীতি আমাকে বেশি ড্রিঙ্ক করতে নিষেধ করল। আমি সে রাত্রে একটু সংযত থাকলুম। ডিনার খাওয়ার সময় সুশীলা একটু হেসে বলল, কাল রাত্রে সাহেবকে নিয়ে বহুত ঝামেলা হয়েছিল। চন্দ্রানী বলল, আজ ঝামেলা করলে আমি সোজা স্টেশনে চলে যাব। তো সেদিন প্রকৃতির মধ্যে ঘোরাঘুরি করছিল। ক্লান্তি ছিল। খাওয়ার পর রাত্রে খুব শিগগির ঘুম এসে গিয়েছিল। কখন বিছানায় গিয়ে শুয়ে পড়েছি জানি না। একসময় গত রাত্রের মতো ঘুম ভেঙে গেল। সেই সময় মাথা ভার, বুকের মধ্যে অস্বস্তি। ঘুরে দেখলাম চন্দ্রানী চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে। আমার দিকে পিঠ। ওর চুলের সেই গন্ধ ভেসে এলো। কিন্তু ওকে জাগাতে ইচ্ছে হলো না। আসলে আমাকে গত রাতের সেই ভূতে পেয়েছিল। কিংবা বাইরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস নিলে শরীরটা ঝরঝরে হবে, এই ধারণা। যে কোনো কারণে হোক দরজা খুলে বেরিয়ে গেলুম। তারপর বসন্তবাবু হঠাৎ থেমে শ্বাস ছাড়লেন। পুলিশ অফিসার বরেনভদ্র বললেন, আবার আপনার স্ত্রীর কথাবার্তা শুনতে পেলেন নাকি? হ্যাঁ, ঠিক গত রাতের মতোই। চন্দ্রানী কার সঙ্গে কথা বলছে চুপি চুপি। বসন্তবাবু আবার ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, এবারে একটা হেস্তনেস্ত করতেই হয়। আমি চন্দ্রানী বলে ডেকেই দৌড়ে গেলুম, কিন্তু ঝোপের গায়ে লতায় পা জড়িয়ে পড়ে আছাড় খেলুম। তারপর দেখি কেউ কোথাও নেই। উত্তেজনার পর তীব্র অবসাদে যেন নিজের মৃতদেহ বয়ে নিয়ে ঘরে ফিরলুম। আলো জেলে দেখি মশারির ভেতর চন্দ্রানী শুয়ে আছে। অথচ এ রাতে যেটা আশ্চর্য তা হলো, এ রাতে আবছা চন্দ্রানীকে আমি এক পলকের জন্য দেখতেও পেয়েছিলাম। আর নিজের স্ত্রীর কণ্ঠস্বর শুনে আমি চিনতে পারবো না?
তাছাড়া জ্যোৎস্নায় তার পরনের নাইটিও লক্ষ্য করেছিলাম। আমি দ্রুত ঘরে গিয়ে চন্দ্রানীকে ঝাঁকুনি দিয়ে বললাম, ওঠো ওঠো, আমি কিছু বুঝতে পারছি না। চন্দ্রানীর ঘুম ভেঙে গেল। সে মশারি থেকে বেরিয়ে শান্তভাবে বলল, কি হয়েছে? এমন কণ্ঠস্বরে যে প্রশ্নটা করলো, আর তার চোখের দৃষ্টি এত উজ্জ্বল যে আমি কি বলবো বুঝতে পারলাম না। একটু পরে বললুম, দেখো, আমরা আর এখানে থাকবো না। চন্দ্রানী বলল, কি হয়েছে বলো তো খুলে। অতি কষ্টে শুধু বললুম, এটা একটা ভুতুরে বাংলো। ব্রিগেডিয়ার কিবাল সিংহ হাসতে হাসতে বললেন, ঠিক ঠিক, সহি বাত, হান্টেড বাংলো। প্রাইভেট ডিটেকটিভ গম্ভীর মুখে বললেন, আপনার ওয়াইফের পরে সব কথা হয়েছিলেন? বসন্তবাবু গম্ভীর মুখে বললেন, না, কঙ্কপুর থেকে ফেরার পর মাতলামির চোটে ডিভোর্স নিয়েছিল। তারপর সে কোথায় আজ আর জানা নেই। 40-45 বছর আগের কথা। ডক্টর চক্রবর্তী উঠে দাঁড়ালেন, রায় দিয়ে গেলেন, হ্যালুসিনেশন। আপনার অবচেতন মনে নিশ্চয়ই স্ত্রীর প্রতি কোনো কারণে সন্দেহ ছিল। বসন্তবাবু বললেন, জ্ঞানও তো তাকে বিশ্বাস করতুম, তার কোনো প্রেমিক থাকলে টের পেতুম। হালদার মশাই একটি নস্যি নিয়ে বললেন, মিস্ট্রি, তবে এত বছর পর আর সলভ করণ যাইব না। ততক্ষণে প্রায় 11টা বাজে। আড্ডা ছেড়ে ডক্টর চক্রবর্তী, কিবাল সিংহ এবং বরেন ভদ্র একে একে বেরিয়ে গেলেন। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার মুখ নামিয়ে আঙুল খুঁড়তে থাকলেন। আমি দেখলুম বসন্তবাবু আবার চোখ বুজে সিগারেট টানছেন। ঠোঁটের কোনায় একটুখানি তেতো হাসি যেন খোদাই করা। পাথরের মূর্তির মতো স্থির তিনি, শুধু সিগারেটটা একবার করে জ্বলে উঠেছে। কর্নেল নিষ্পলক দৃষ্টি তাকে লক্ষ্য করছিলেন। হঠাৎ তিনি বললেন, আচ্ছা মিস্টার রায়, আপনি যখন ঘর থেকে বেরিয়ে যান তখন দরজা খুলেই বেরিয়েছিলেন? হ্যাঁ, দরজায় ছিটকিনি দেওয়া ছিল। বাইরে থেকে যখন ঘরে ফিরেছিলেন তখন দরজা খোলা ছিল? ছিল, পুরো খোলা, পরপর দুরাতেই। বসন্তবাবু চোখ বন্ধ রেখেই বললেন, হ্যাঁ, দুরাতেই দরজার অবস্থা একই ছিল। বাংলোতে ফুলের গাছ বা ঝোপঝাড় ছিল? ছিল, দেশি বিদেশি ফুলের বাগান ছাড়াও কেয়ারি করা অনেক ঝোপ, তাছাড়া উঁচু গাছও ছিল। বলেছি তো, একেবারে প্রকৃতির মধ্যিখানে মন ভিলা যেন স্বর্গপুরী। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, আপনি যেখানে আপনার স্ত্রীর কণ্ঠস্বর শুনেছিলেন এবং তাকে দেখতে পেয়েছিলেন, সেখান থেকে আপনি যেখানে ওত পেতেছিলেন তার দূরত্ব কত ছিল মনে আছে? স্পষ্ট মনে আছে, 20-25 হাতের বেশি দূরত্ব ছিল না। যদি সত্যি সেই মেয়েটি আপনার স্ত্রী হন, তাহলে তিনি যদি বাংলোর ঘরে ফিরে যান, আপনার তাকে দেখতে পাওয়ার চান্স ছিল কি? এবার বসন্তবাবু চোখ খুলে সোজা হলেন। তার চোখে সেই তীক্ষ্ণ জান্তব দীপ্তি ঝিলিক দিল। বললেন, না, দেখতে পাওয়ার চান্স ছিল না, কারণ আমার ডাইনে বাঁয়ে দুদিকেই অনেক ঝোপ ছিল। আপনি সেই সময় বাংলোর দিকে ঘুরছিলেন কি? বসন্তবাবু ঈষৎ ঝাঁঝালো কণ্ঠস্বরে বললেন, না না, আমি ওদের ঝোপঝাড় গাছের ফাঁকে খুঁজছিল। তার মানে চন্দ্রানী ঝোপের আড়াল দিয়ে দ্রুত বাংলোয় ফিরে গেলেও আপনার তো চোখে পড়ার কথা নয়। বসন্তবাবু নিষ্পলক তাকিয়ে বললেন, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চান। কর্নেল হাসলেন, তখন আপনার মানসিক সুস্থতা থাকার কথা নয়। নেশার হ্যাং ওভার এবং তারপর আপনার স্ত্রী চন্দ্রানীকে কারোর সঙ্গে গোপনে কথা বলতে দেখে প্রচন্ড বিস্ময়। প্রাইভেট ডিটেকটিভ ছটপট বলে উঠলেন, মাথায় গন্ডগোল হওয়ানোর কথা। কেন কি যে ওয়াইফেরে বিছানায় দেখা গেছেন, তার বাইরে গোপনে কার সঙ্গে কথা কইতে দেখা? কর্নেল হঠাৎ অস্বাভাবিক গম্ভীর হয়ে বললেন, মিস্টার রায়, ঘুম ভাঙার পর বিছানায় দুরাতে একটু তফাতে যাকে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখেছিলেন, সে কেয়ারটেকারের মেয়ে সুশীলা। বসন্তবাবুর মুখ দিয়ে কি একটা কথা বেরোলো, বোঝা গেল না। তারপর তিনি কপালে একবার করাঘাত করলেন শুধু। প্রাইভেট ডিটেকটিভ নড়ে বসলেন।
মাইয়াটা সুশীলা, আর কেউ হইতে পারে না। কর্নেল বললেন, হ্যাঁ, মেয়েটি সুশীলা। এটা নির্ভুল অঙ্ক, মিস্টার রায়। আপনার স্ত্রী চন্দ্রানীর কোনো প্রেমিক ছিল তা স্পষ্ট। সে কঙ্কপুর পর্যন্ত অনুসরণ করেছিল চন্দ্রানীকে। চন্দ্রানী তার সঙ্গে রফার চেষ্টা করতেই সুশীলার সঙ্গে গোপনে একটা ব্যবস্থা করেছিলেন। আপনার স্বভাব এবং অভ্যাস চন্দ্রানীর জানা। তিনি সুশীলার চুলে তার চুলের সুগন্ধ মাখিয়ে তাকে আপনার বিছানায় শুইয়ে প্রেমিকের সঙ্গে কথা বলতে বেরিয়েছিলেন। আপনি যদি দৈবাত জেগে ওঠেন, চুলের গন্ধে চন্দ্রানী শুইয়ে আছে ধরে নেবেন। আপনার সাদামাটা রহস্যটার জট এই অঙ্ক দিয়েই খোলা যায়। এবার বাকিটা বুঝে নিন। চন্দ্রানী ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়েন এবং সুশীলা বেরিয়ে যায়। বসন্তবাবুর হাত কাঁপছিল। কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরিয়ে আসতে বললেন, আমি এত নির্বোধ? হালদার মশাই উত্তেজিত হয়ে বলে উঠলেন, না মিস্টার রায়, রহস্যই আপনাদের নির্বোধ করছিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।